ভালোবাসা, ছেড়ে যাওয়া, কষ্ট, বিচ্ছেদ, এইগুলো কি তোমরাই বোঝো? আমরা বুঝি না? আমরা সেকেলে? নাকি ভালোবাসা শুধু তোমাদের জন্যই তৈরি? রুবাবের সাথে আমিও ছুটে এসেছি। কেন এসেছি বলতে পারো? কি ভাবো, আমার ছেলের প্রতি নজর রাখতে? তাকে যেন বশ করতে না পারো, খেয়াল রাখতে? তাহলে বলবো মোটেও তা নয়। তোমার ভাবনা উন্নত করা প্রয়োজন। সত্য কথা সব সময়ই অপ্রিয় হয়, তবুও আমি সত্য কথা অকপটে বলতে পছন্দ করি। এবং বলছি, যে শুনতে খুব খারাপ লাগছে, তুমি এতিম। পৃথিবীতে তোমার কেউ নেই। তোমার বিপদ যে একবার কেউ দেখে যাবে, সেই মানুষটাও তোমার নেই। অথচ আমরা যখন তোমার জন্য লড়ে যাচ্ছি, তখন তুমি সুইসাইড করার চিন্তা মাথায় গেঁথে রাখছো। কেন বলো? সেই কারণ বলার সৎ সাহস আছে তোমার? নাকি সেই একই বুলিয়া ওড়াবে? আমার ছেলে আবেগে ভাসছে, আফসোস পুড়ে মরবে, হ্যান ত্যান। তোমায় ছেড়ে দিলে আরো আগেই দিত। আর ছাড়ার জন্য রিজন ছিল, বাংলাদেশ থেকে আসার পর তোমার ছোট ছোট সার্জারি হয়েছে। সার্জারির জন্য নিয়ে যাওয়ার পর রুবাবের কান্না দেখেছো? ছোট্ট বাচ্চার প্রিয় মানুষ হারালে যেভাবে কাঁদে, ও সেভাবে কেঁদেছে। আর আমি মা হয়ে সব দেখি, সব সহ্য করি। আমাকে দেখছো না? আমি একজন বিধবা নারী। আমি মা। আমার সন্তান জন্ম দিয়েছি, হাতে বুকে পালন করেছি। আমার এই জার্নি মোটেও সহজ ছিল না। ছেলেকে মানুষ করতে আমাকে কত সাফার করতে হয়েছে, অথচ সেই ছেলেটাকে বিয়ে করানোর জন্য এত চেষ্টা করেও পারিনি। কেন পারিনি? কারণ সে তোমাকে ভালোবাসে, তোমাকেই চায়। এরপর আমি তোমাদেরকে মেনে নিয়েছি, অথচ তুমি বেঁকে বসেছিলে। আমার আরেকটা ছেলের শুদ্ধ তৈরি করা ফর্মুলা বাঁচাতে তোমার এই হাল। তুমি আমার ছেলের হাসির কারণ। তোমার বিপদে আমি ছেড়ে দিতে পারি না। তোমার প্রতি আমার দায়িত্ব আছে। মোদ্দা কথা, তোমার প্রতি আমার স্পষ্ট কর্নার আছে। আর সেই জন্য আমি তোমার মা হতে এখানে এসেছি। অথচ তুমি ভুল করেও আমার আমায় মা বলে ডাকুনি। আজ কথা বলো, সরাসরি বলো, তোমার কি সমস্যা? সমস্যা যদি তোমার রূপই হয়, তাহলে আবারও বলছি, তাতে আমি কিংবা আমার ছেলের কোনো সমস্যা নেই। আর যদি অন্য কোনো সমস্যা হয়, তো সেটাও খুলে বলো। দুদিন পর পর একজন সিরিয়াস হও, তো আরেকজন বেঁকে বসো। এভাবে কোনো সুস্থ সম্পর্ক হতে পারে না। যে বুঝে নেয় তাকে বোঝানো যায়, কিন্তু তুমি তো বুঝেও না বোঝো। আশ্চর্য! আমরা বোঝাতেই আছি, তুমি তোমার ভাবনা ধরে সুইসাইডের ধান্দায় থাকছো। এভাবে কতদিন, কতবার? বারবার ভাগ্য সহায় হবে না। মুখ খুলে বলো, কেন সুইসাইড করতে চাচ্ছ? কি সমস্যা তোমার? ঐশ্বর্য মাথা নিচু করে নীরবে কাঁদছে। রুবাবও পাথরের মতো স্থির হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়ের একাকিত্ব নিয়ে এভাবে কখনোই ভাবেনি সে। হ্যাঁ, মা অনেকদিন বলেছে চাকরি ছেড়ে চলে আসতে। এই চাকরির কারণে দেখা যাবে মায়ের জানাজা পড়াতে পারবে না। মায়ের কথা শুনে রুবাব রাগ দেখালেও কখনো সিরিয়াসভাবে নেয়নি। ভীষণ শখ করে চাকরিতে জয়েন করেছিল সে। আজকে মায়ের কথা শুনে নিজেকে খুব ছোট লাগছে। আগে ভাবতো সে ভালো, আর যাই হোক, সে মায়ের কাছে ভালো ছেলে। কিন্তু না, সে মায়ের কাছে ভালো ছেলে হতে পারেনি, ভালো প্রেমিক হতে পারেনি। আচ্ছা, এই আফসোসটুকু রাখবে কোথায়? এতদিন ভাবেনি বিধায় কিছু মনে হয়নি। আজকে থেকে বুকের গহীনে জমানো এই আফসোসটুকুই তার বুক পাঁজর ঝাঁঝরা করতে পারবে। মৃত বাবার কাছে হাসরের ময়দানে জবাব দেবে কি?
যে মা তাকে এত কষ্ট করে মানুষ করেছে, ভালোবাসার মানুষকে পাওয়ার বাসনায় মায়ের কথায় গুরুত্ব দেয়নি সে। কখনো ভাবেনি শক্ত খোলসে আবৃত করা মা তার সঙ্গ চায়, সুন্দর কিছু মুহূর্ত চায়। মনে মনে এসব ভেবে রুবাব লাল বর্ণ চোখে তাকালো ঐশ্বর্যের দিকে। মায়ের সামনে সরাসরি প্রশ্ন ছুড়ল। কি চাও ঐশ্বর্য? 3 শব্দের একটা বাক্য, তবুও বলতে অনেক কষ্ট হলো রুবাবের। বুকটা ভার হয়ে আছে। ঐশ্বর্য নীরবে কাঁদলেও রুবাবের কথা শুনে শব্দ করে কেঁদে ফেলল। তাকে কাঁদতে দেখেও রুবাব এগিয়ে এলো না। পূর্বের মতো উতলা হয়ে কিছু জিজ্ঞাসাও করলো না, তবে মলিন মুখে তাকিয়ে দেখল ওর কান্না। ঐশ্বর্য অঝরে ঝরে যাওয়া অশ্রুসিক্ত চোখে দিকে তাকিয়ে রুবাব বলল, আমার দেখা বেস্ট জুটি কে জানো? আমাদের শুদ্ধ শীতল। ওদের ভালোবাসা দেখেছো? ঝগড়া, মারামারি, খুনসুটি, ভালোবাসা কোনো কিছুর কমতি নেই। শুদ্ধ বুঝদার আর শীতল চঞ্চল, অবুঝপনা জেদি। শীতল যত ভুল করুক, সেই ভুলের বিচার শুদ্ধ করে, যা শাস্তি দেওয়ার সে দেয়। বাড়ির কেউ যদি মারে বা বকে, শুদ্ধ রেগে যায়। আবার শুদ্ধের পাশে বসলে বা শুদ্ধের জিনিস বাইরের কেউ নিলে শীতলের মুখের দিকে তাকানো যায় না। বাধা বিপত্তির পর শীতল মাঝরাতে আবদার করেছে বিয়ে করবে। শুদ্ধ মাঝরাতে বাড়ির সবাই হাজির করেছে। হাসপাতালে বিয়ে সঙ্গে সঙ্গে নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে, কারণ তারা হারানোর ভয় নেই। তুমি মাঝে মাঝে শীতলের মতো অবুঝ কেন হও না ঐশ্বর্য? কেন কারণে অকারণে আবদার করো না? কেন জেদ করে বলো না বিয়ে করার কথা? তুমি ম্যাচিউর, স্বর্ণ ম্যাচিউর। তোমরা আগে পিছে শতবার ভাবো। এত ভাবতে বলে কে তোমাদের? তোমরা ম্যাচিউর বলেই আমায় আর সায়ন ভাইকে শুদ্ধ হারান হারিয়ে দিয়েছে। চোখে আঙ্গুল দিয়ে বারবার দেখিয়ে দিয়েছে ম্যাচিউর হলেই হয় না, অধিকার খাটিয়ে চাইতেও জানতে হয়। যেটা শীতল তোমাদের ছোট হয়েও খুব ভালো পারে। সে দুনিয়াদারি সম্পর্কে বুঝে কম, তবে তার ছোট্ট পৃথিবীতে শুদ্ধ সবকিছুর আগে। রুবাব থামলো, হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে চোখের কোণা মুছে পুনরায় বলল, আমি তোমাকে চাই ঐশ্বর্য। এই অ্যাক্সিডেন্টের আগে যেভাবে চাইতাম, ঠিক সেইভাবে চাই। তোমার ঝলসানো চেহারা নিয়ে আমার আক্ষেপ নেই, অভিযোগ নেই, মন খারাপও হয় না। তবে তোমাকে কষ্ট পেতে দেখলে কষ্ট পাই। স্বাভাবিক হও। তুমি বুঝদার হয়ে কেন পাগলামি করছো ঐশ্বর্য? শীতল অসুস্থ হয়ে শুদ্ধকে ছিনিয়ে নিয়েছে, আর তুমি অসুস্থ হয়ে আমার থেকে পালাতে চাচ্ছ। আমি তুলনা করছি না, তবে আজকে না বলেও পারছি না। এইটুকু বলে রুবাব শার্টের হাতায় চোখ মুছল। পকেট হাতড়ে ফোন বের করে সময় দেখে পানির গ্লাস আর ওষুধ এগিয়ে দিল ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য ওষুধ নিল না, বরং রুবাবের হাতে কপাল ঠেকিয়ে কাঁদতে থাকলো। কান্নায় জড়িত সুরে বলতে লাগলো, মা সরি, আর করব না, আর হবে না। নিজেকে অপ্রয়োজনীয় মনে হয়, মাথায় ঘুরপাক খায়। তুমি আমাকে দয়া দেখাচ্ছ। এটুকু বলে ঐশ্বর্য মাথা তুলে এদিক ওদিক তাকালো, শতরূপা চৌধুরীকে দেখতে পেল না। বেড থেকে নামতে গেলে রুবাব তাকে থামিয়ে দিয়ে বলল, শান্ত হও। আমাকে ইশারা করে জানিয়ে বাইরে গেছে। বুঝেছে আমাদের প্রাইভেসি দেওয়া দরকার। মাকে ডাকো রুবাব, সরি বলতে হবে মাকে। সরিতে কিছু যায় না। তুমি যদি ভুলভাল সিদ্ধান্ত না নাও, দেখবে সরিও বলতে হবে না। ঐশ্বর্য একবার তাকিয়ে চট করে রুবাবকে জড়িয়ে ধরলো। এত শক্ত করে জড়িয়ে ধরলো, রুবাব ঠোঁট কামড়ে ধরে কান্না আটকাতে চেয়েও পারল না। এই কটা মাস চেয়েও ঐশ্বর্যকে বুকে নিতে পারেনি, চেষ্টা করেছে, তবে ঐশ্বর্য ছিটকে সরে সরে গেছে। অবশেষে বুকের মানুষটি বুকে ফিরে শান্তি মিলেছে। ঘড়িতে বিকাল 4:30। দুপুরে খেয়ে ভাত ঘুম দিয়ে কেবল উঠেছে সায়ন। সিরাত আর সিতারা কিছু কাজে বাইরে যাবেন, সিমিন বাড়িতে থাকবেন। সায়ন নিচে নেমে ওনাদের তাড়াহুড়ো করে বের হতে দেখে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ তোমরা? একটু কাজ আছে, বাইরে যাব। তুই কি এখনই বের হবি? সিমিন বিকেলে নাস্তা বানাচ্ছে, খেয়ে বের হবি? একা 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 যাবে? কই একা, দুজন যাচ্ছি তো। খুব বেশি পার্সোনাল কাজ, আমি গেলে কিছু হবে? তুই গেলে তো ভালোই হবে। একটু দাঁড়াও, ড্রেস চেঞ্জ করে আসি। এই কথা বলে সায়ন রুমে গিয়ে ড্রেস বদলে স্বর্ণের রুমে একবার উকি মারলো। স্বর্ণ পেছনে ঘুরে চুলে বিনুনি করছে দেখে দৌড়ে গিয়ে আচমকা 2 গাল চেপে ধরে ঠোঁটে একটা শক্ত কামড় দিয়ে পুনরায় চুমুকে। কি ঘটনা সেটা বুঝতে স্বর্ণ কয়েক সেকেন্ড লাগালো। এদিকে সায়নেরও টিকিটুকু চিহ্ন নেই। স্বর্ণ পুনরায় বাকি বিনুনি গেথে রাবার পেঁচিয়ে নিল। তারপর নিচে গিয়ে দেখলো সায়ন ভদ্রবেশে মা চাচির পাশে দাঁড়িয়ে আছে। কে বলবে নিচে নামার সময় কি কাজটা করেছে সে? স্বর্ণ মাকে রান্নাঘরে দেখে সেদিকে গেল, আর সায়ন মায়ের সাথে বেরিয়ে গেল। ভালো মুডে আসলেও ওনাদের কিসব কেনাকাটার দামাদামির বহর দেখে মনে হচ্ছে জীবনে দেখছে
ওনাদের ঢিলেমি দেখে সায়ন বলল, আচ্ছা আম্মু, এদিকে ঢুকলে কেন? শপিং মল তো ওইদিকে। এদিক থেকে কিছু জিনিস কিনে মলে যাব। এই সায়ন, খবরদার বলছি, তাড়া দিবি না। আমরা তোকে ডাকিনি, বরং তুই নিজে থেকে এসেছিস। এসেছি কি সাদে? বাবা চাচারা শেষ বয়সে বউ হারিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে যেন না কাদা না লাগে, এজন্যই তো এলাম। ছেলের কথা শুনে সিতারা ছেলের পিঠে একটা মেরে হেসে ফেললেন। তখন কোথা থেকে 3জন মহিলা উপস্থিত হলো। মুহূর্তে জানা গেল ওনারা সিতারার বাপের বাড়ির প্রতিবেশী। এরপর শুরু হলো মহিলাদের গল্প। কার মেয়ে পালিয়েছে, কার কে মারা গেছে, কার স্বামী কবে বিয়ে করেছে, কার বউ কোন কল মিস্ত্রির সাথে পালিয়েছে। মিনিটের মধ্যে এসব কাহিনী বলাও শেষ, শোনাও শেষ। ওনাদের গল্পের ধরন দেখে সায়নের মনে হলো এই গল্প ইহজীবনে শেষ হওয়ার নয়। তাই সে ধীরে ধীরে ফোন স্ক্রল করতে করতে সরে দাঁড়ালো। তবে উপলব্ধি করলো সেই প্রতিবেশী মহিলার সঙ্গে থাকা ওনার ছোট পুত্রবধূ তার আপাদমস্তক দেখছে, বারবার দেখছে। ব্যাপারটা তেমন আমলে না নিলে পরে বুঝলো ছ্যাঁচড়া মেয়ের বদনজরে পড়ে গেছে। সে হাতে থুতু নিয়ে বুকের এদিক ওদিক মুছলো। তারপর পালিয়ে বাঁচতে মাকে তাড়া দিল। এই মহিলার পুত্রবধূ সিতারাকে বলল, মামনি, আপনার ছেলের বিয়ে দিবেন না? সিতারা উত্তর দেওয়ার আগেই সায়ন মায়ের হাতটা বগল দবা করে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল, উদ্দেশ্য বুঝে ভালো লাগলো। দোয়া করি আল্লাহ আপনার ভালো করুক, আপনার স্বামীর বউ মরুক। ভালো থাকবেন, দূরে দূরে থাকবেন। ধন্যবাদ। এই কথা বলে সায়ন কোনো মতেই দাঁড়াতে দিল না। জোর করে টেনে ঠেলে শপিং মলে ঢুকলো ওনাদের নিয়ে। চোখের পলকে কখন যে দিন পেরিয়ে যায় বোঝাই যায় না। নিত্যদিনে দৈনন্দিন কাজের চাপে দেখতে দেখতে কেটে গেছে আরও একটি সপ্তাহ। শুদ্ধ চলে গেছে সিঙ্গাপুর। ঐশ্বর্যের অপারেশনটাও সে যাওয়ার পরপরই করা হয়েছে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে গলার নিচ থেকে বুক অব্দি ঝলসানো দাগটা পুরোপুরি ঠিক হয়নি, হবেও না। সে যতদিন বাঁচবে ততদিন এই দাগ তাকে বয়ে বেড়াতে হবে, মেনে নিতে হবে তার নিয়তি, তার পরিস্থিতি। তবে মুখে অ্যাসিড কেমিক্যাল জাতীয় কিছু পরে টুকরো টুকরো ক্ষতের সৃষ্টি হয়েছিল, সেটাও প্রায় ঠিক হয়ে এসেছে। ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। শুদ্ধ আর রুবাব টাকার মায়া কখনো কেউ করেনি। যা বেস্ট তারা সেটা করে যাচ্ছে প্রতিনিয়ত। এসব নানান ঝামেলার মধ্যে সিঙ্গাপুর কেটেছে আরও 3 সপ্তাহ, মানে শুদ্ধ যাওয়ার 1 মাস পেরিয়ে গেছে। সে মাত্র 2 সপ্তাহের কথা বলে আসলেও সব ঠিকঠাক করতে কেটেছে 1 মাস। তাছাড়া চিকিৎসা জিনিসটা তো আর দিন গুণে কিংবা মর্জি মতো হয় না। তবে শুদ্ধ আশায় রুবাব যেন শক্তি পেয়েছে, সাহস পেয়েছে। একা একা খুব বেশি কষ্ট হয়েছে তার। 2টো মেয়েকে নিয়ে ঠিকঠাক ঘুমোতে অবধি পারেনি। এরই মধ্যে ঐশ্বর্যের পাগলামিতে আরও ঘুম খাওয়া সব যেন উঠে গিয়েছিল। শুদ্ধ যখন প্রথমবার ঐশ্বর্যকে দেখতে হসপিটালে আসে তখন থমকে গিয়েছিল। ফুপি রুবাব ঐশ্বর্যের অবস্থা দেখে ভীষণ কষ্ট পেয়েছিল। রোগীর দেখভাল করা এত সোজা না, রোগী টানতে রোগীও হতে হয়, সেটা রুবাবকে দেখে বোঝা যাচ্ছিল। সেসব কাউকে বুঝতে না দিয়ে স্নেহের সুরে ঐশ্বর্যকে বলেছিল, আমার জন্য তোমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তবে তোমার ভালোবাসার জন্য যতটুকু করা যায় আমি করব, সারা জীবন করব। আর অনুরোধ বলো কিংবা রিকোয়েস্ট, রূপবাকে আর পুরিও না। তোমার সাথে সাথে সেও যথেষ্ট পুড়েছে। হ্যাঁ, কোনো পুরুষের সাধু নয়, আবার সব পুরুষের ভালোবাসাও সমান নয়। অল্প কয়েকটা কথায় ঐশ্বর্যের মনোবল শক্তি আরেকটু বেড়েছিল। গিল্টি ফিলও হচ্ছিল। সে শতর উপর রুবাবের কাছে মাফও চেয়েছে। আর এই গুণটাই বেশ। ভুল করলে মাপ চাইতে দ্বিধা করে না, অকপটে স্পষ্ট সুরে সেটা স্বীকার করে। এরপর আর কিছুদিন হসপিটালে থেকে তারা এবার অর্কদের বাসায় উঠল। এতদিন পর বাসার পরিবেশ ঐশ্বর্যের মানসিক চাপ অনেকটাই কমে আসছিল, স্বাভাবিক হচ্ছিল। তবে আয়না দেখলে ভেতর থেকে কান্না ঠেলে আসতো। কিন্তু রুবাবের কাছে দেওয়া ওয়াদার কারণে কান্না সামলে নিত, কষ্ট করে হলেও হাসতো। অর্কদের বাসাতে সদস্য বলতে তারা 4 জনই ছিল, বাকিরা আগে কাজ করে চলে যায়। ওর রেগুলার চেক আপ, মেডিসিন, সেবা যত্নের প্রতি নজর রাখছিল সবাই। যে যেভাবে পারছিল তাকে ভালো রাখার চেষ্টা করছিল। সেই সঙ্গে যুক্ত হয়েছিল গোটা চৌধুরী পরিবার। রোজ সন্ধ্যায় সবার সঙ্গে ভিডিও কলে কথা হয়। তবে ঐশ্বর্য ল্যাপটপের সামনে যায় না। ফোন কিংবা ল্যাপটপে রশির কাছে তার যাওয়া বারণ। আড়ালে বসেও সবার সঙ্গে সখ্যতা গড়ে উঠেছে। সেই সময়টুকু কথা হয়, এক একজনের কথা আর কাজ দেখে না হেসে পারা যায় না। বিশেষ করে সব ভাই বোনদের খুনসুটি দেখে মনটা ভরে যায়। এই যেমন আজই কথা বলতে বলতে সৃজন দুষ্টু হেসে শুদ্ধকে বলল, জানো ভাই আজ কি হয়েছে? শুদ্ধ কফির মগ নিয়ে সিপ নিয়ে তাকালো ল্যাপটপের দিকে। সবাইকে দেখা গেলেও শীতলকে দেখা যাচ্ছে না। তবে সে আশেপাশে আছে সেটা খুব ভালো করেই জানে। রাগ দেখাতে ইচ্ছে করে মেসেজ সিন করছে না, কল ধরছে না, ভিডিও কল দিলে সামনেও আসছে না। তাকে তাকাতে দেখে সৃজন একবার ডান দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল,
স্কুল থেকে ফিরে দেখি শীতলাপুর ড্রয়িং রুমে বসে বসে ফুসফুস করে কাঁদছে। এত কেঁদেছে, কাঁদতে কাঁদতে নাক দিয়ে পানি বের হচ্ছে, সেটা সুরুত করে ভেতরে টেনে নিচ্ছে, আবার বের হচ্ছে, আবার টেনে নিচ্ছে। তা কাঁদছিল কেন? কতবার করে জিজ্ঞাসা করলাম, বললই না তো। বলল না যখন আমি আর না জ্বালিয়ে খেতে বসলাম। খেয়ে না উঠতেই একটু পরে এসে বলে, সৃজন রে, শুদ্ধ ভাইকে কল দিয়ে জিজ্ঞাসা করতো কবে ফিরবে। আমি যে শিখিয়ে দিয়েছি বলবি না খবরদার। সৃজনের এইটুকু বলতে দেরি, পাশ থেকে তার পিঠে কিল বসাতে দেরি হলো না শীতলের। সে কোনো মতে নিজের দোষ সৃজনের ঘাড়ে চাপিয়ে দিতে রাগ দেখিয়ে বলল, মোটেও কাঁদছিলাম না আমি। আসলে তখন আমার চোখে কি যেন পড়েছিল। তাছাড়া যার তার জন্য কাঁদার সময় নেই আমার। তার কথা শুনে সকলে একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসলো, কারণ শুদ্ধর যাওয়ার পর শীতলের অস্থিরতা সবার নজরে পড়েছে। এর আগেও শুদ্ধ বহুবার বাইরের দেশে গেছে, দিনের পর দিন এ বাড়ির বাইরে থেকেছে, কিন্তু তার থাকা না থাকা নিয়ে শীতলের মাঝে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তবে এবার বাড়ির অনেকের চোখে অনেক কিছু পড়েছে। হতে পারে বিয়ের কারণে, সম্পর্কের বৈধতার কারণে, নিজের অনুভূতি বোঝার কারণে, ভালোবাসা উপলব্ধি করার কারণে। তবে যার জন্য এত অস্থিরতা, দূর থেকে ভীষণ মজা পাচ্ছে সে মূলত চাচ্ছিলই তার উপস্থিতিতে শীতল যেন তাকে ভাবে, তবে তাকে নিয়ে অস্থির থাকে, চিন্তা করে। বিশেষ করে এই জন্য এই সম্পর্কের গভীরতা একটু দ্রুত টেনেছে সে জানতো এমন কিছু হবে। এতদিন নিজের অনুভূতি গোপন রেখে একা একা অনেক তড়পেছে, এখন সময় এসেছে সেসব উসুল করার। শুদ্ধ ঠোঁটের কাছে হাত রেখে আপাতত হাসি আড়াল করলো। ততক্ষণে কথাটা বলে শীতল চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, তখন সিরাত ফট করে বলে বসলো, তাই বলে কোথায় যাচ্ছিস তুই? এখানে আয়, বস। আরে আমরাও বুঝি স্বামী দেশের বাইরে গেলে চোখে ঘন ঘন কি যেন পড়ে, আমাদেরও কত যে পড়েছে। বাকিরা এতক্ষণ হাসি আটকে রাখলেও এবার কেউই হাসি আটকাতে পারল না। বড় ছোট সবাই শব্দ করে হেসে ফেললো। শুদ্ধ ঠোঁটের কাছে হাত রেখে মুচকি হাসলো, আর সবাইকে হাসতে দেখে শীতল রাগে দুঃখে হনহন করে রুমের দিকে চলে গেল। সবাই ডাকলো, শুনলই না। এভাবে লজ্জা দেওয়ার মানে হয় একটু কেঁদেছে না হয়, তাই বলে সবাই এভাবে লজ্জা দিবে? তার কষ্ট কেউ বুঝে নাকি? শুদ্ধ যাওয়ার পর ঘুমাতে পারে না, বুকের উপর ঘুমিয়ে পাড়িয়ে পদভ্যাস করে গেছে বিশুদ্ধ পুরুষ। আর নরম বালিশে ঘুম আসে না, আসবে কিভাবে? বালিশের গায়ে তো তার প্রিয় গন্ধটা নেই। খেতে পারে না, খেতে বসলে পাশের চেয়ারটার দিকে নজর যায়। তার রুমে এখন কম থাকে, শুদ্ধর রুমে বেশি থাকবে। তবে এই শুদ্ধর রুমটাও ভালো লাগে না, কেমন ফাঁকা ফাঁকা লাগে। তাহলে কাঁদবে না তো কি করবে? এভাবে থাকা যায় নাকি? সে চলে যেতেই রুবাব দৃষ্টি সরিয়ে ঐশ্বর্যের দিকে তাকালো। তার দৃষ্টি যেন বলছে, দেখো, বলেছিলাম না, ভালোবাসতে জানলে ভালোবাসা সুন্দর। আর ভালোবাসা সুন্দর বলে এরা দুজনই ভেতর ভেতর অস্থির, অশান্ত, এবং দুজন দুজনকে মিস করছে বলে কেউ দেশে বসে তরপাচ্ছে, আর কেউ দেশের বাইরে বসে আকাশ পানে তাকিয়ে দিন গুনছে। ঐশ্বর্য দৃষ্টি ফিরিয়ে একবার শুদ্ধর দিকে তাকালো, তারপর রুবাবের দিকে। আসলে ভালোবাসতেই জানতেই ভালোবাসা সুন্দর। এরপর আর কিছুক্ষণ কথা বলে শুদ্ধ তার ল্যাপটপ নিয়ে রুমে চলে গেল। ঐশ্বর্যের এদের সকলের বন্ডিং দেখে আজকাল লোভ হয়, এমন একটা সুখী পরিবারের লোভ। সে মনে মনে কিছু ভেবে শতরূপা চৌধুরীর কোলে মাথা রাখলো। শতরূপা তার চুলে বিলি কাটতে কাটতে চৌধুরী নিবাসের সদস্যদের নিয়ে পুরনো গল্প তুলল। ঐশ্বর্য মন দিয়ে শুনতে লাগলো সেসব গল্প। এভাবেই কেটে গেল আরো কয়েকটা দিন। একদিন রাতের খাবারের পর শুদ্ধ জানলো সে কিছুদিনের জন্য সুইডেন যাবে। সেখানে কিছু কাজ সেরে একেবারে সবাই মিলে দেশে ফিরবে। এই নিয়ে ডাক্তারের সঙ্গেও কথা হয়েছে তার। শুদ্ধ কাজের মানুষ, কাজ থাকতে পারে ভেবে কেউ বাধা দিল না। তবে ঐশ্বর্য মলিন হাসলো কথাটা শুনে, কারণ শুদ্ধ যে ইগরের ব্যবস্থা করতে যাচ্ছে বুঝতে বাকি নেই, কিছু বলারও নেই। আর এসব নিয়ে কি বলবে? শুদ্ধকে বারণ করা কিংবা কিছু বলার মুখ তার নেই, কারণ ইগর শুদ্ধর অনেক বড় ক্ষতি করেছে, যে ক্ষতি পূরণ সে কখনোই দিতে পারবে না। কেউ না জানুক, সে তো জানে শুদ্ধর কত কষ্টের ফর্মুলা হাতছাড়া হয়ে গেছে। শুধু শীতলে সুস্থতার কথা ভেবে এতদিন চুপ ছিল, তার অবস্থা দেখে কিছু বলতে পারছিল না। কিন্তু এখন আর তাকে থামানো যাবে না। ফর্মুলা ফেরত পাওয়া না পাওয়ার আশা রাখে না, তবে ইগরকে একটা শিক্ষা না দিলেই নয়। তাছাড়া শুদ্ধর সঙ্গে কাজ করে খুব ভালো করে বুঝেছে সোয়াইব শুদ্ধর অসংখ্য গুণের মধ্যে একটি বিশেষ গুণ, সে উপকারী, অপরাধী, কাউকে ভুলে না। এখন দুপুর একটা, ঘন কালো মেঘে ঢেকে আছে আকাশ। ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে যখন তখন। বাসা থেকে বের হওয়ার পর আবহাওয়া দেখে শখের মনে পড়ল সঙ্গে ছাতা নেই, মেজমাকে দিয়েছিল, তারপর ব্যাগে ঢুকাতে ভুলে গেল।
কথা হচ্ছে বৃষ্টি নামার আগের ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচে। মনে মনে এসব ভেবে সে দুটো ক্লাস করে মেডিকেল কলেজের গেটের কাছে আসতে হঠাৎ দেখা হলো আহনাফের বোনের সঙ্গে। সঙ্গে আহনাফের বাবা মা ছিল। তাকে দেখে ওনারাও থম মেরে দাঁড়িয়ে গেলেন। মলিন মুখ আরো মলিন হলো। চোখাচোখি হলে শখ বিনিময় স্বরে সালাম দিলে ওনারা সালামের জবাব দিলেন। টুকটাক কথা বলতে বলতে কেঁদেই ফেললেন। আহনাফ বেঁচে থাকলে এতদিনে শখ ওনাদের বাড়ির একমাত্র পুত্রবধূ হতো, কিন্তু সেসব কিছুই হলো না। ছেলেটাকে কারা যেন তুলে নিয়ে মারতে মারতে মেরেই ফেলেছে। এত পরিমাণ মেরেছে যে তাকে চেনা মুশকিল হয়ে যাচ্ছিল। কে বা কারা যে ওনাদের এত বড় সর্বনাশ করেছে আল্লাহ জানে। তবে আহনাফের কেস চলমান। পুলিশ নাকি এখনো খুঁজে বেড়াচ্ছে অপরাধীকে, কিন্তু ক্লু পাচ্ছে না। তবে ওনারা আশাবাদী ছেলের খুনিদের একদিন খুঁজে বের করবেন। এমন টুকটাক কথা হতে হতে মেঘ ডেকে উঠল। আকাশের অবস্থা দেখে ওনারা চলে গেলেন হসপিটালের ভেতরে। আর শখ এসে দাঁড়ালো রাস্তার এপাশে। 5 মিনিট দাঁড়ালে একটা রিক্সা পেলে উঠে বসলো। কাঁধের ব্যাগটা কোলের উপর নিয়ে চুপ করে বসে রইল। রিক্সা চলতে লাগলো নিজ গতিতে। আপনা আপনি আহনাফের মুখটা মনে পড়লো। খুব খারাপ লাগে মানুষটার জন্য, কিন্তু কিছু করার নেই। মাকাল ফলের মতো কিছু মানুষ আছে যারা দেখতেই সুন্দর, কোনো কাজের না। মনুষ্যত্ব বোধটুকু যার মধ্যে নেই তাকে অবশ্য মানুষ বলাও চলে না। আজ খুন হয়েছে বলে কষ্ট লাগছে, কিন্তু মানুষ ওদের সঙ্গে যা করেছে সেটা ক্ষমা করার মতো নয়। এসব ভাবতে ভাবতে দুর্ভাগ্যবশত সেই রিক্সা কিছু দূর গিয়েই নষ্ট হয়ে গেল। রিক্সাওয়ালা মুখ কাচুমাচু করে জানালেন রিক্সা ঠিক করাতে নিয়ে যেতে হবে। কি আর করার। শখ আশেপাশে তাকিয়ে রিক্সা থেকে নামলো। এইটুকু আসার পথের ভাড়া মিটিয়ে হাঁটা ধরলো ফুটপাতের রাস্তা ধরে। হাঁটতে অবশ্য মন্দ লাগছে না। সমস্যা হচ্ছে ছাতা নেই। বৃষ্টি নামলে আরেক বিপদ। এই কথা ভাবতে ভাবতে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বড় বড় বৃষ্টির ফোঁটা আছড়ে পড়লো পিচঢালা রাস্তায়, ভিজিয়ে দিল তাকেও। আশেপাশে দোকান নেই যে দৌড়ে গিয়ে গা বাঁচাবে। ততক্ষণে ভিজেও একসা অগত্যা হাঁটতে হাঁটতে ভিজতে থাকলো। তখনই একটা গাড়ি এসে ব্রেক কষলো তার পাশে। চমকে উঠে সারে দাঁড়াতে গাড়ির মালিক দ্রুত জানালা খুলে তাকালো। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো, আরে শখ না, ভিজছো কেন? জ্বর আসবে তো। শখ এখন এখানে অর্ককে দেখে সালাম দিল। ভাইয়ের বন্ধুদের সে যথেষ্ট সমীহ করে চলে। যতটুকু কথা না বললে নয় ততটুকুই বলে, নতুবা এড়িয়ে চলে। শখ জবাব দেওয়ার আগে গাড়ির এপাশে জানালাটাও তুলে অর্কের মা বললেন, মামুনি, ভিজছো কেন? রিক্সা পাচ্ছিলাম না তাই। এসো এসো, গাড়িতে উঠে বসো। এই বৃষ্টিতে ভিজলে জ্বরে পড়বে। না আন্টি, সমস্যা নাই, আর একটু এগোলেই রিক্সা পেয়ে যাব। তাছাড়া আমার ড্রেস ভিজে গেছে গাড়িতে। আর না উঠি? আরে কিছু হবে না, উঠো তো তুমি। ওনার এক প্রকার জোরাজুরিতে শখ পিছনের সিটে বসলো। কথা বলতে বলতে চৌধুরী নিবাসের গেট দিয়ে ঢুকলো গাড়ি। শখ নামলে ওনারা চলে গেলেন। শখ এত করে ভেতরে যেতে বলল, শুনলেনই না। আসলে ওনারা জরুরি কাজে বেরিয়েছিলেন। বসলে আরো দেরি হবে, আরেকদিন এসে ঘুরে যাবে বলে বিদায় নিলেন। ভাই, আপনার বিয়াতে আমারে নতুন পাঞ্জাবি কিন্না দিবেন? ভর তুই না আমি? আপনি। তাহলে তুই কোন দুঃখে নতুন পাঞ্জাবি পরবি? আমার ভাইয়ের বিয়ে আমি না পড়লে কেডা পড়বো কন? শালা তুমি আমার বউ হারাইয়া দিছিলা মনে নাই? তোমারে দেব নতুন পাঞ্জাবি? ওয়েলকাম ড্রিঙ্কস খাবা না? চট্টগ্রামের কথা মনে নাই? পাঞ্জাবি না, তোমার তো ওয়েলকাম ড্রিঙ্কস গেলাবো। পাখি, কাছে এসো পাখি। আজও মুখ কাচুমাচু করে দুপা পেছনে সরে দাঁড়ালো। এই নিয়ে কতবার যে একই খোঁচা শুনলো হিসাব নেই। পার্টি অফিসের রুমে বসে আজম আর সায়ন কথা বলছিল। তখন একটা ছেলে এসে বলল। সায়ন ভ্রুজোড়া কুচকে আজমকে বলল, বইরা বয়সে বোন কোথায় কুড়িয়ে পেলি? সায়নের কথা শুনে ছেলেটি ভুল শুধরে দিয়ে বলল, আজমের না, আপনার ছোট বোন আইছে, রাস্তায় কানতে কানতে যাইতেছিল, আমি দেখা দাঁড় করাইছি। সায়ন একবার তরক করে উঠে বাইরে গেল। শীতল বাইরে দাঁড়িয়ে চোখ মুছছে ঘন ঘন। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। এই রে, কি হলো আবার? শুদ্ধ সারাদিনে তাকে কত শতবার ফোন করে, তার ঘুরে ফিরে ওই একটাই কথা, ভাইয়া চোখ কান খোলা রেখো। আমি যতবার দেশের বাইরে আসছি ততবারই কিছু না কিছু ঘটেছে। শীতলের দিকে নজর রেখো, ওকে একা ছেড়ো না প্লিজ। শুদ্ধর কথা শুনে সে আজ সকালে নিজে শীতলকে কলেজে রেখে এসেছে। আনতেও যেত, কিন্তু শীতল আগেই চলে এলো কেন? তার কলেজ তো ছুটি দিবে আরো আধা ঘন্টা পর। সে দ্রুত শীতলের কাছে যেতে শীতলের চোখের পানি বাঁধ ভাঙলো। ফুপিয়ে কেঁদে উঠল। শুদ্ধর জন্য কাছে দেখে সায়ন তার মাথায় হাত রেখে আদুরে সুরে বলল, শুদ্ধ সামনের সপ্তাহে চলে আসবে। কাদের আপন, আইসক্রিম খাবি? শীতল না বোধক মাথা নাড়িয়ে হেঁচকি তুলতে তুলতে বলল, কিয়ারাকে খুঁজে দাও ভাইয়া। কোন কিয়ারা? কি হয়েছে তার? আমার বান্ধবী। রুবা বেলে ঘন ঘন আসতো এই মেয়েটা। হুম। কি হয়েছে তার?
ওকে চাঁদ রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জানি ওর কারোর সাথে সম্পর্ক নেই, সে পালিয়ে যায়নি, ও এরকম মেয়েই না। আমার মন বলছে সে বিপদে পড়েছে। তুমি কিছু একটা করো ভাইয়া। সে না হয় করলাম, কিন্তু তুই কাঁদছিস কেন? এ খবর তো প্রতিদেবের কাছে পৌঁছালে আমাকে যে সুরে চড়াবে। থাম বোন, কাঁদে না। আচ্ছা, 2 দিন সময়তে আমি খুঁজে দেবো তোর বান্ধবীকে। এমন টুকটাক কথা বলতে বলতে সায়ন দোকান থেকে আইসক্রিম নিয়ে শীতলের হাতে ধরিয়ে দিল। আজমকে কাজ দিল কিয়ারার বাড়ির খোঁজ নিতে। তারপর নানান কথা বলতে বলতে এগিয়ে গেল বাড়ির দিকে। শুদ্ধ যাওয়ার আগে শীতলকে নিয়ে নিজে গিয়েছিল শীতলের কলেজে। এতদিন ক্লাস না করায় কথা বলে এসেছিল। এখন রেগুলার তাকে ক্লাস করতে হয়, কিন্তু আগে কলেজে যেতে যতটুকু ইচ্ছে করতো এখন তাও করে না। কিয়ারাকে ছাড়া ভালো লাগে না। কিয়ারা কলেজে আসে না দেখে কিয়ারার খোঁজ করে জানতে পারে সে এক খ্রিস্টান ছেলের সঙ্গে নাকি পালিয়েছে, ধর্ম চেঞ্জ করে ফেলেছে। এই কথা বিশ্বাস না করতে পারেনি সে। তাই আজ তাড়াতাড়ি কলেজে ছুটি হয় একাই গিয়েছিল কিয়ারাদের বাসায়। এর আগেও গিয়েছিল, তবে বাড়িতে কেউ ছিল না। কিন্তু আজ কিয়ারার বাবা মাকে কিছু জিজ্ঞাসা করার আগে ওনারা যা নয় তাই বলে অপমান করেছে। বাড়ির মেয়েরা পালালে বাড়ির লোক ভাবে বান্ধবীরাই যত নষ্টের গোড়া, বান্ধবীরাই ভদ্র মেয়েদের মাথা খায়। প্রেম টেম করার জন্য এরাই বখাটে নেশাখোর ছেলেদের দিকে লেলিয়ে দেয়। কিন্তু এটা দেখে না, সবসময় বান্ধবীদের দোষ থাকে না। বান্ধবীর মতো বান্ধবী হলে তারা কখনো ভুল কাজে প্রশ্রয় দেয় না। তাকে অযথা ভুল বুঝছে দেখে কিছু বলার সুযোগও দিলেন না ওনারা। নিজেদের কথা শেষ করে মুখের উপর দরজা আটকে দিয়েছে। এভাবে কখনোই কারো কাছে অপমানিত হয়নি শীতল, তাই কাঁদতে কাঁদতে এসেছে সারা পথ। তবে মনের ভিতর কিছুটা অভিমানও জমে কিয়ারার উপর। তাকে খুঁজে পেলে সব অভিমান উগলে দেবে। বাজেও শীষ মারতালি, নিঃশব্দে মুছে যাক গোপন কালি। এসেছে রে এসেছে, চৌধুরী এসেছে, হবে নাকি চুক্তি, দেব নাকি উক্তি, চোর পুলিশ ভাই ভাই, চলো এসো হাত মিলাই। উৎফুল্ল স্বরে উক্ত কথাটা বলতে বলতে ইগর এসে বসলো শুদ্ধের সামনে। যদিও সুস্পষ্টভাবে বাংলা কথা বলতে পারেন না তিনি, ঐশ্বর্যের মায়ের বদলতে একটু একটু শিখেছিল এই যা। তবে এই একটু একটু দিয়েই বাঙালিদের খোঁচানোর কাজ ঠিকভাবে হয়ে যায়। বলা বাহুল্য, নড়বড়ে উচ্চারণ দিয়ে সামনের ব্যক্তিকে অপমান করাতে এক্সপার্ট। এখন যেমন ভাবছেন শুদ্ধকে খোঁচাবেন, কারণে অকারণে খুঁচিয়ে শুদ্ধ রেগে ওনার গায়ে হাত তুললে কোনো অঘটন সৃষ্টি করবে। বাইরের দেশ থেকে এসে ওনার গায়ে হাত তোলার অপরাধে পুলিশের হাতে তুলে দিল মন্দ হয় না। বাঙালি জাতি বিদেশি জেলের ভাত কেমন জানে না, এই সুযোগে না হয় জেল থেকে ঘুরে আসুক। মানুষের জীবনে সব রকম অভিজ্ঞতায় থাকা জরুরি, তাছাড়া কোথাও লেখা নেই সায়েন্টিস্ট হলে জেলে যেতে পারবে না। ওনার হাসি খুশি মুখের দিকে তাকিয়ে আছে শুদ্ধ। বয়সটা থেমে না থাকলেও এখনও ইগোরের শারীরিক গঠন যথেষ্ট স্ট্রং। পোশাক পরে রুচিসম্মত। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইগোর ওয়াইনের বোতল দেখিয়ে জানতে চাইল হোয়াইট নাকি রেড ওয়াইন নেবে। শুদ্ধ কোনো জবাব না দিলে নিজে থেকে রেড ওয়াইনের গ্লাস এনে ধরল শুদ্ধর সামনে। শুদ্ধ এবারও ধরল না দেখে ইগোর বলল, রাগ করে না ইয়াং ম্যান। শুদ্ধ হাসলো, ঠোঁটের কোণে হাসি এঁটে খোঁচা মেরে বলল, কেমন আছেন স্যার? উফ, বিগ মিস্টেক। চর্মশাই। মুখের ওপর চোর বলা ইগোরের ভীষণ রাগ হলো, তবে রাগটুকু প্রকাশ না করে হাসি মুখে বলল, কি জন্য এসেছো? ভয় পাচ্ছেন বুঝি? তুমি বাঘ নাকি ভাল্লুক যে ভয় পাবো? আমি কি আপনার থেকে ভালো কে জানে? ওটা আর পাবে না সোয়াইপ। কে বলল? আমি। আমার জিনিস হজম করার ক্ষমতা আপনার আছে? কথা বলতে বলতে আশেপাশে তীক্ষ্ণ নজর বুলিয়ে দেখে নিল নির্জন জায়গাটা। এখন মধ্য দুপুর, শুনশান এরিয়া। কাছে কোথাও একটা দ্বীপ আছে, এদিকটা পরিত্যক্ত এরিয়া বলা চলে। এর জন্যে আকাম কুকাম সব এই এরিয়ার মধ্যেই হয়ে থাকে। তবে এই জায়গায় কথা ঐশ্বর্য ছাড়া কেউ জানতো না, কারণ ঐশ্বর্যকে বেশিরভাগ সময় এখানে আটকে রাখতেন, ছোট্ট একটা রুমে বন্দি রেখে কষ্ট দিতেন। শুদ্ধ সুইডেনে এসেছে 2 দিন হলো। 3 দিনের দিন এসেছে ইগোরের সাথে দেখা করতে। হতে পারে এটাই শেষ দেখা। শুদ্ধ কিয়ৎকাল চুপ থেকে ঠান্ডা চাহনি ছুঁড়ে ইংলিশে বলল, ফর্মুলা কাজে লাগাতে পারলেন না? পারার কথাও না, তাহলে শুধু শুধু চুরি করলেন কেন? কোটি টাকা পেলাম, তোমাকে হারাতে পারলাম। আমাকে হারালেন কিভাবে? তুমি জিনিয়াস, আমি মানি। এটাও জানি সামনে আরও চমকপ্রদ কাজ করবে। কথা হচ্ছে, টাকার অফার করেও যখন আমার হয়ে কাজ করলে না, তখন রাগ হচ্ছিল। এই কারণে আমি ঐশ্বর্যকে পাঠিয়েছিলাম তোমার কাছে, যাতে তোমাদের মাঝে কিছু ঘটে। নারী সৌন্দর্যের কাছে পুরুষ কাবু, আর ঐশ্বর্যর রূপ ছিল ওই রকমই। ওর মায়ের জন্য বারবার বেঁচে গেছে আমার হাত থেকে, নয়তো ওর ভার্জিনিটি আমি। সে আমার ছোট ভাইয়ের হবু বউ,
তাকে জড়িয়ে কোনো নোংরা কথা শুনতে আমি ইচ্ছুক নই। কথা হচ্ছিল চুরি নিয়ে। সেটা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, ফিরে যাও। স্ক্যান্ডালের সায়েন্টিস্ট শেফার্ড ফ্লেমিং এর কাছে ফর্মুলা বিক্রি করতে চেয়েছিল। ফ্লেমিং সন্দেহ করে তাকে না দিয়ে ডিসুসবিনের কাছে 4,53,00,000 টাকার বিনিময়ে বিক্রি করেছেন। ভেবেছিলেন আজ রাতে অন্য কোনো দেশে পাড়ি জমাবেন, যাতে আমার মুখোমুখি হতে না হয়। এসব কথা তুমি জানলে কিভাবে? সে আমাকে কথা দিয়েছিল ভুলেও তোমাকে জানাবে না। কিন্তু জানিয়েছে তো, শুধু জানায়নি, আপনার বিরুদ্ধে সাক্ষীও দিবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনার জিনিস এখনো আমার কাছে সুরক্ষিত। বিশ্বাস হচ্ছে না? ইগোর থমথমে মুখে তাকিয়ে রইল শুদ্ধের মুখের দিকে। কাটকাট চেহারা সুদর্শন পুরুষটা আবারও তাকে ঘোল খাইয়ে ছাড়ল। সব কথা সে জানে। এর মানে এতদিন সিঙ্গাপুরে থাকলেও তার নজর ছিল ওনার গতিবিধির দিকে। অথচ উনি ভেবেছিলেন একের পর এক বিপদে পড়ে চৌধুরী পুত্র এসব নিয়ে ভাবার সময় পাবেন না, আর যতদিনে বিপদ কাটিয়ে উঠবে ততদিনে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবেন। কিন্তু শেষ চালটা দিয়ে শুদ্ধই যে চেকমেট দেবে সেটা কল্পনাও করেননি। পুলিশের গাড়ির হর্ন কানে পৌঁছাতে বুঝতে বাকি রইল না ঘটনা। সাইলেন্স করা পিস্তলটা নিজের কাছে না থাকায় উঠে দাঁড়াতেই কোথা থেকে একটা বুলেট এসে বিঁধল ওনার বুকের পা পাশে। চোখের পলকে লাল রক্তে ভিজে গেল পরনের সবুজ টি শার্ট। তখনই পুলিশের গাড়ি থেমে ধপধপ শব্দ তুলে একদল পুলিশ ভেতরে প্রবেশ করলো। ইগর ততক্ষণে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে লুটিয়ে পড়েছে শুদ্ধর পায়ের কাছে। শুদ্ধ ব্যতীত এখানে আর কাউকে না দেখে পুলিশ ইগরের লাশের সঙ্গে সঙ্গে শুদ্ধকেও যেতে ইশারা করলো। শুদ্ধ যেতে যেতে পথিমধ্যে দাঁড়িয়ে পেছনে ফিরে একবার তাকালো। তীক্ষ্ণ দৃষ্টি মেরে তাকিয়ে রইল জঙ্গলের দিকে, কিন্তু কাউকে নজরে না পড়লে চলে গেল পুলিশের সঙ্গে। পুলিশের গাড়ির শব্দ সরা না গেলে ইয়াসির বের হয়ে এলো। হেসে হাততালি দিতে দিতে ভিড় করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।